ক্র্যাকডাউন 6 এর পক্ষ থেকে আজকের বিশেষ আয়োজন আবু ইসহাকের ছোট গল্প যোগ। সেদ্ধ মিষ্টি আলুর কয়েক টুকরো পেটে জামিন দেয় ওসমান। ভাতের অভাবে অন্য কিছু দিয়ে উদরপূর্তির নাম চাষি মজুরের ভাষায় পেটে জামিন দেয়া। চাল যখন দুর্মূল্য তখন এছাড়া উপায় কি? ওসমান হুক্কা নিয়ে বসে। মাজু বিবি নিয়ে আসে রয়নার তেলের বোতল। হাতের তেলই ঢেলে সে স্বামীর পিঠে মালিশ করতে শুরু করে। 6 বছরের মেয়ে টুনি জিজ্ঞেস করে, এই তেল মালিশ করলে কি হয় মা? পানিতে কামড়াতে পারে না, উত্তর দেয় মাজু বিবি। পানিতে কামড়ায়? পানির কি দাঁত আসেনি? আসে না আবার? ওসমান হাসে। দাঁত না থাকলে কামড়ায় কেমনে? টুনি হয়তো বিশ্বাস করত, কিন্তু মাজু বিবি বুঝিয়ে দেয় মেয়েকে। ঘাস, লতাপাতা, কচু ঘেঁচু পইচা বিলের পানি খারাপ হইয়া যায়। ওই পানি গতরে লাগলে কুটকুট করে, অরেই কয় পানিতে কামড়ায়। ওসমান হুক্কা রেখে হাঁক দেয়, কই গেলি তোতা? তামুকের ডিব্বা আর আগুনের মালসাডা লইয়া আয়, আমি আইতে আসি। তেল নিয়ে এবার উসমান নিজেই শুরু করে। পা থেকে গলা পর্যন্ত ভালো করে মালিশ করে। মাথায় আর মুখে মাখে সর্ষের তেল। তারপর কাস্তে ও হুক্কা নিয়ে সে নৌকায় ওঠে। 13 হাতি ডিঙ্গিটাকে বেয়ে চলে 10 বছরের ছেলে তোতা। ওসমান পায়ের চটচটে তেল মালিশ করতে করতে চারদিকে চোখ বুলায়। শ্রাবণ মাসের শেষ, বর্ষার ভরা যৌবন এখন। খামখেয়ালি বর্ষণ বৃষ্টির। আউশ ধান উঠে যাওয়ায় আমন ধানের গাছগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের সতেজ ডগা চিকচিক করছে ভোরের রোদে। দেখতে দেখতে পাট খেতে এসে যায় নৌকা। পাট গাছগুলোর দিকে তাকিয়ে ওসমানের চোখ তৃপ্তিতে ভরে ওঠে। যেমন মোটা হয়েছে, লম্বাও হয়েছে প্রায় 2 মানুষ সমান। তার খাটুনি সার্থক হয়েছে। সে কি যেমন তেমন খাটুনি? রোদ বৃষ্টি মাথায় করে ক্ষেত চষরে, ঢেলা ভাঙরে, উড়া বাছরে, তারপর বৃষ্টি হলে আরেক চাষ দিয়ে বীজ বোনো। পাটের চারা বড় হয়ে উঠলে আবার ঘাস বাছো, বাছট করো। বাছট করে খাটো চিকন গাছগুলোকে তুলে না ফেললে সবগুলোই টিংটিঙে থেকে যায়। কোষ্টায় আয় পাওয়া যায় না মোটেই। এত পরিশ্রমের ফসল কিন্তু তার একার নয়। সে তো শুধু ভাগচাষী। জমির মালিক ওয়াজেদ চৌধুরী ঢাকায় বড় চাকরি করেন। দেশে গোমস্তা রেখেছেন। সে কড়াইগন্ডায় অর্ধেক ভাগ আদায় করে নেয়। মরশুমের সময় তার ছেলে ইউসুফ ঢাকা থেকে আসে, ধান পাট বিক্রি করে টাকা নিয়ে আবার ঢাকা চলে যায়। গত বছর বাইনের সময় ও একবার এসেছিল। এসে কাগজে কলমে টিপসই নিয়ে গেছে ভাগচাষীদের। এর আগে জমির বিলি ব্যবস্থা মুখে মুখেই চলত। দীর্ঘ সুপুষ্ট পাটগাছ দেখে যে আনন্দ হয়েছিল ওসমানের, তার অনেকটা নিভে যায় এসব চিন্তায়। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে ভাবে, আহা, তার মেহনতের ফসলে যদি আর কেউ ভাগ না বসাতো। ওসমান লুঙ্গিটা কাছা মেরে নেয়। জোকের ভয়ে শক্ত করেই কাছা মারতে হয়। ফাঁক পেলে জোক নাকি মলদার দিয়ে পেটের মধ্যে গিয়ে নাড়ি কেটে দেয়। ওসমান পানিতে নামে। পচা পানি কবরেজি পাচনের মতো দেখতে। গত 2 বছরের মতো বন্যা হয়নি এবারও, তবু বুক সমান পানি পাট খেতে। এ পাট না ডুবিয়ে কাটবার উপায় নেই। কতগুলো পাট গাছ একত্র করে দড়ি দিয়ে বাঁধে ওসমান। ছাতার মতো যে ছাউনিটি হয় তার নিচে হুক্কা, তামাকের ডিব্বা, আগুনের মালসা ঝুলিয়ে রাখে সে টাংনা দিয়ে। নৌকা থেকে কাস্তেটা তুলে নিয়ে এবার সে বলে, তুই নাও লইয়া জাগা, স্কুল তন তাড়াতাড়ি আইসা পড়বি। স্কুল তো 4টার সময় ছুটি হইব। তুই ছুটি লইয়া আগে চলে আইস। ছুটি দিতে চায় না যে মাস্টার সাহেব। কামের সময় ছুটি দিতে পারবো না, কেমন কথা? ছুটি না দিলে জিগাইস, আমার পাটগুলো জাগ দিয়া দিতে পারবো নি তো গো মাস্টার। তোতা নৌকা বেয়ে চলে যায়। ওসমান ডুবের পর ডুব দিয়ে চলে। লোহারুর দোকান থেকে সদ্য আল কাটিয়ে আনা ধারালো কাস্তে দিয়ে সে পাটের গোড়া কাটে, কিন্তু 4-5টার বেশি পাট কাটতে পারে না এক ডুবে। 1 হাতা পাট কাটতে 3-4 ডুব লেগে যায়। একের পর এক 10-12 ডুব দিয়ে হাঁপিয়ে ওঠা দমটাকে তাজা করবার জন্যে জিরোবার দরকার হয়, কিন্তু এই জিরোবার সময়টুকুও বৃথা নষ্ট করবার উপায় নেই। কাস্তেটা মুখ দিয়ে কামড়ে ধরে হাতা বাঁধতে হয় এ সময়। প্রথম দিকে 10 ডুবে 3 হাতা কেটে জিরানো দরকার হয়, কিন্তু ডুবের এই হার বেশিক্ষণ থাকে না। ক্রমে 8 ডুব, 6 ডুব, 4 ডুব, 2 ডুব, এমনকি 1 ডুবের পরেও জিরানো দরকার হয়ে পড়ে। অন্যদিকে ডুবপ্রতি কাটা পাটের পরিমাণও কমতে থাকে। শুরুতে যে 1 হাতা পাট কাটতে 3-4 ডুব লাগে, তা কাটতে শেষের দিকে লেগে যায় 7-8 ডুব।
পেটের জামিনের মেয়াদ যতক্ষণ থাকে ততক্ষণ কাজ ভালোই হয়। মাঝে মাঝে ঠিকের ওপর উঠবার আগেই পেটের মধ্যের ক্ষুধা রাক্ষস খাম খাম শুরু করে দেয়। ওসমান আমল দেয় না প্রথম দিকে, পাট কেটেই চলে ডুব দিয়ে দিয়ে। কিন্তু আমল দিতে হয় যখন মুসরানি শুরু হয় নারী ভুঁড়ির মধ্যে। চোখ ঝাপসা হয়ে আসে, মাথা ঝিমঝিম করে, হাত পাগুলো নিস্তেজ হয়ে আসতে থাকে। ওসমান একবার ভাবে ঘরে যাওয়ার কথা, ডাকবে নাকি সে ছেলেকে নৌকা নিয়ে আসবার জন্যে। কিন্তু কাজ যে অর্ধেকও হয়নি এখনো। ৮০ হাতা পাট কাটার সংকল্প নিয়ে সে জমিতে এসেছে। পরক্ষণেই আবার সে ভাবে, তোতা তো এখন স্কুল থেকেই ফেরেনি, আর ঘরে এত সকালে রান্না হওয়ার কথাও তো নয়। পাশেই কিছু দূরে একটা শালুক ফুল দেখতে পায় ওসমান। তার চোখ উজ্জ্বল হয়ে ওঠে। পেটে জামিন দেওয়ার এত সহজ উপায়টা মনে না থাকার জন্য নিজের উপর বিরক্ত হয় সে। এদিক ওদিক থেকে ডুব দিয়ে দিয়ে সে শালুক তোলে গোটা ১০-১২। ক্ষুধার জ্বালায় বিকট গন্ধ উপেক্ষা করে কাঁচাই খেয়ে ফেলে তার কয়েকটা। বাকিগুলো মালসার আগুনে পুড়িয়ে খেয়ে নেয়। ওসমান আবার শুরু করে সেই ডুব দেয়া, পাটের গোড়া কাটা, হাতা বাঁধা। বেলা গড়িয়ে গেছে অনেকটা। প্রত্যেক ডুবের পর জিরোতে হয় এখন। পাটও একটা দুটোর বেশি কাটা যায় না এক ডুবে। অনেকক্ষণ পানিতে থাকার দরুন শরীরে মালিশ করা তেল ধুয়ে গেছে। পানির কামড়ানি শুরু হয়ে গেছে এখন। ওসমানের মেজাজ বিগড়ে যায়। সে গালাগাল দিয়ে ওঠে, আমরা না খাইয়া শুকাইয়া মরি, আর ওই শালার পাটগুলো মোটটা হইছে কত, কাচিতে ধরে না কেন? চিকন চিকন হইতে দোষ আসিল কি? হে হইছে এক পচে দিতাম সাবার কইরা। ওসমান তামাক খেতে গিয়ে দেখে মালসার আগুন নিভে গেছে। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছিল এক পশলা। পাট গাছের ছাউনি বৃষ্টি ঠেকাতে পারেনি। ওসমান এবার খেপে যায়। গা চুলকাতে চুলকাতে সে এক চোট গালাগাল ছাড়ে বৃষ্টি আর পচা পানির উদ্দেশ্যে। তারপর হঠাৎ জমির মালিকের ওপর গিয়ে পড়ে তার রাগ। সে বিড়বিড় করে বলে, বেটা তো ঢাকা শহরে ফটেংবাবু হইয়া বইসা আছে, থাবাটা দিয়া আধাটা ভাগ লইয়া যাইব। ব্যাটারে একদিন পচা পানির কামড় খাওয়াইতে পারতাম। ওসমান আজ আর কাজ করবে না সিদ্ধান্ত করবার সাথে সাথে সে জোরে ডাক দেয়, তোতারে। ২ ডাকের পর ওদিক থেকে সাড়া আসে, আহি আয়, তোর আহিটা বাইর করমু হলে। পাটের হাতাটা এক জায়গায় জড়ো করতে করতে গজগজ করে ওসমান। আমি বুইরা খাইট্টা মরি, আর ওরা এক পাল আছে বৈশা গিলবার। তোতা নৌকা নিয়ে আসে। এত সকালে তার আসার কথা নয়, তবুও ওসমান ফেটে পড়ে। এতক্ষণ কি করছিলি হ্যাঁ? তোরে না কইছিলাম ছুটি লইয়া আগে আইতে? ছুটি না দিলে পলাইয়া আইতে পারস নাই? আগেই আইছিলাম, মা কইছিল আর একটু দেরি কর, ভাত হইলে ফ্যানটা লইয়া যাইস। ফ্যান আনছস? দে দে শিগগির। তোতা মাটির খোড়াটা এগিয়ে দেয়। লবণ মেশানো এক খোড়া ফ্যান। ওসমান পানির মধ্যে দাঁড়িয়েই চুমুক দেয়। সবটা শেষ করে অস্ফুট স্বরে বলে, শুকুর আলহামদুলিল্লাহ। ফ্যানটুকু পাঠিয়েছে এজন্য স্ত্রীকেও ধন্যবাদ জানায় তার অন্তরের ভাষায়। এরকম খাটুনির পর এ ফ্যানটুকু পেটে না দিলে সে পানি থেকে উঠতেই পারে না নৌকার ওপর। এবার আউশ ধান কাটার সময় থেকেই এ দশা হয়েছে। অথচ কতই বা আর তার বয়স, ৪০ হয়েছে কি হয়নি। ওসমান পাটের হাতাগুলো তুলে ধরে। তোতা সেগুলো টেনে তোলে নৌকায়, গুনে গুনে সাজিয়ে রাখে। পাট তুলতে তুলতে ওসমান জিজ্ঞেস করে ছেলেকে, কি রাঁধছে রে তোর মা? ট্যাংরা মাছ আর কলমি শাক। মাছ পাইল কই? বড়শি দিয়ে ধরছিল মায়। ওসমান খুশি হয়। পাট সব তোলা হয়ে গেলে ওসমান নৌকায় ওঠে। নৌকার কানিতে ২ হাতের ভর রেখে অতি কষ্টে তাকে উঠতে হয়। তোমার পায়ে কালা ওইটা কি বাজান? তোতা ব্যস্ত সমস্ত হয়ে বলে, কই উই যে যোগ না জানি কি। আঙ্গুল দিয়ে দেখায় তোতা। হ জোকি তোরে, এইটা আবার কোন সুম লাগলো? শিগগির কাঁচিটা দে। তোতা কাস্তেটা এগিয়ে দেয়। ভয়ে তার শরীরের সমস্ত লোম কাটা দিয়ে উঠেছে। ডান পায়ের হাঁটুর একটু উপরেই ধরেছে যোগটা, প্রায় বিঘত খানেক লম্বা, করাতে যোগ, রক্ত খেয়ে ধুমছে উঠেছে। ওসমান কাস্তেটা যোগের বুকের তলা দিয়ে ঢুকিয়ে দেয়। এবার একটা শক্ত কাঠি দিয়ে যোগটা কাস্তের সাথে চেপে ধরে পোঁচ মারে পা থেকে। আহ, বাঁচলাম রে। ওসমান স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইস, কত রক্ত! তোতা শিউরে ওঠে। ছেলের দিকে তাকিয়ে ওসমান তাড়া দেয়, নে এইবার লগি মার তাড়াতাড়ি। তোতা পাট বোঝায় নৌকাটা বেয়ে নিয়ে চলে যায়। যোগ হাঁটুর যেখানটায় চুমুক লাগিয়েছিল সেখান থেকেই তখনও রক্ত ঝরছে। সেদিক দিয়ে তাকিয়ে তোতা জিজ্ঞেস করে, বাজান কেমন করে যোগ ধরলো তোমারে, টের পাও নাই?
না রে বাজান, এগুলো কেমন কইরা যে চুমুক লাগায় কিছুই টের পাওয়া যায় না। টের পাইলে কি আর রক্ত খাইতে পারে? যোগটা কত বড়! বাপ পুষরে! দুও বোকা, এইটার এমন কি যোগ? এর চেয়ে বড় যোগও আছে। জমি থেকে পাট কেটে ফেলার পরেও ঝামেলা পোহাতে হয় অনেক। জাগ দেয়া, কোষ্টা ছাড়ানো, কোষ্টা ধুয়ে পরিষ্কার করা, রোদে শুকানো, এ কাজগুলো কম মেহনতের নয়। পাট শুকাতে না শুকাতেই চৌধুরীদের গোমস্তা আসে। একজন কয়াল ও দাড়িপাল্লা নিয়ে সে নৌকা ভিড়ায় ওসমানের বাড়ির ঘাটে। বাপ বেটায় শুকানো পাট এনে রাখে উঠানে। মেপে মেপে 3 ভাগ করে কয়াল। ওসমান ভাবে, তবে কি তেভাগা আইন পাশ হয়ে গেছে? তার মনে খুশি ঝলক দিয়ে ওঠে। গোমস্তা হাঁক দেয়, কই ওসমান, 2 ভাগ আমার নাই তুইলা দাও। ওসমান হাঁ করে চেয়ে থাকে। আরে মিয়া, চাইয়া রইছো কেন? যাও। আমারে কি 1 ভাগ দিলেননি? হ্যাঁ। কেন? কেন আবার? নতুন আইন আইছে জানো না? তেভাগা আইন। তেভাগা আইন? আমি তো হে হইলে 2 ভাগ পাইমু। হ, দিব হনে তোমারে 2 ভাগ। যাও ছোট হুজুরের কাছে। হ, এখনই যাইমু। আচ্ছা যাইও যখন ইচ্ছা। এখন পাট 2 ভাগ আমার নাই তুইলা দিয়া কথা কও। না, দিমু না পাট, জিগাই আহি। আরে, আমার লগে রাগ করলে কি হইব? যদি হুজুর ফিরাইয়া দিতে কন, তখন না হয় কানে আইটটা ফিরা দিয়া যামু। ওয়াজেদ চৌধুরীর ছেলে ইউসুফ বৈঠকখানার বারান্দায় বসে সিগারেট ফুঁকছে। ওসমান তার কাছে এগিয়ে যায় ভয়ে ভয়ে। তার পেছনে তোতা। হুজুর, ব্যাপারটা কিছু বুঝতে পারলাম না, ওসমান বলে। কি ব্যাপার? সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে বলে ইউসুফ। হুজুর, 3 ভাগ কইরা 1 ভাগ দিছে আমারে। হ্যাঁ, ঠিকই তো দিয়েছে। ওসমান হাঁ করে চেয়ে থাকে। বুঝতে পারলে না? লাঙ্গল গরু কেনার জন্যে টাকা নিয়েছিলে যে 500। ওসমান যেন আকাশ থেকে পড়ে। আমি টাকা নিছি? কবে নিলাম হুজুর? হ্যাঁ, এখন তো মনে থাকবেই না। গত বছর কাগজে টিপসই দিয়ে টাকা নিয়েছিলে, মনে পড়ে? গরু লাঙ্গল কেনার জন্যে টাকা দিয়েছি, তাই আমরা পাবো 2 ভাগ, তোমরা পাবে 1 ভাগ। তেভাগা আইন পাশ হয়ে গেলে আধা আধা, সেই আগের মতো পাবে। আমি টাকা নেই নাই, এরকম জুলুম খোদাও সহ্য করব না। যা যা বেটা, বেরো। বেশি তেরিবেরি করলে 1 করা জমি দেব না কোনো ব্যাটারে। ওসমান টলতে টলতে বেরিয়ে যায় ছেলের হাত ধরে। ইউসুফ ক্রুর হাসি এসে বলে, তেভাগা তেভাগা আইন পাশ হওয়ার আগে থেকেই রিহার্সাল দিয়ে রাখছি। সিগারেটে একটা টান দিয়ে আবার সে বলে, আইন আইন করে কি আর আমাদের আটকাতে পারে? আমরা সূচের ফুটো দিয়ে আসি আর যাই। হোক না আইন, কিন্তু আমরা জানি কেমন করে আইনকে বাইপাস করতে হয়। শেষের কথাগুলো ইউসুফের নিজের নয়, পিতার কথাগুলোই ছেলে বলে পিতার অনুকরণে। গত বছরের কথা, প্রস্তাবিত তেভাগা আইনের খবর কাগজে পড়ে ওয়াজেদ চৌধুরী এমনই করে চিবিয়ে চিবিয়ে বলেছিলেন কথাগুলো। আইনের একটা ধারাই ছিল, জমির মালিক লাঙ্গল গরু সরবরাহ করিলে বা ওই উদ্দেশ্যে টাকা দিলে উৎপন্ন শস্যের অর্ধাংশ পাইবেন। এই সুযোগেরই সদ্ব্যবহারের জন্যে তিনি ছেলেকে পাঠিয়ে কাগজে কাগজে টিপসই আনিয়াছিলেন ভাগচাষীদের। ফেরবার পথে তোতা জিজ্ঞেস করে, বাজান, কেমন কইরা লিখা রাখছিল? টিপ দেওয়ানোর সময় টের পাও নাই? ছেলের প্রশ্নের উত্তর দেয় না ওসমান। একটা দীর্ঘশ্বাসের সাথে তার মুখ থেকে শুধু উচ্চারিত হয়, আহারে। তোতা চমকে তাকায় পিতার মুখের দিকে। পিতার এমন চেহারা সে আর কখনো দেখেনি। চৌধুরী বাড়ির সীমানা পার হতেই ওসমান দেখে করিম গাজী, নবু খা ও আরও 10-12 জন ভাগচাষী এদিকেই আসছে। করিম গাজী ডাক দেয়, কি মিয়া শেখের পো, কই যাও? গেছিলাম এই বড় বাড়ি, ওসমান উত্তর দেয়। আমারে মিয়া মাইরা ফালাইছে এক্কেরে, আমি বলে টাকা নিছিলাম 500। কথা শেষ না হতেই নবুখা বলে, ও, তুমিও টিপ দিছিলা কাগজে? হ ভাই, কেমন কইরা যে কলমের খোঁচায় কি লেখা থুইছিল কিছুই টের পাই নাই। টের পাইলে কি আর এমনটা হয়? টিপ নেওয়ানোর সময় গোমস্তা কইছিল জমি বর্গা নিবা, তার একটা দলিল তো থাকা দরকার। হ, ব্যাপক মানুষের এই এম্বাই ঠকাইছে, করিম গাজী বলে। আরে মিয়া, এমন কামটা হইল আর তুমি মিয়া ফিরা চলছ? কি করমু তয়? কি করবা? খেকিয়ে ওঠে করিম গাজী। চলো আমাগো লগে, দেখি কি করতে পারি। করিম গাজী তাড়া দেয়, কি মিয়া চাইয়া রইছো কেন? আরে এমনেও মরছি অমনেও মরছি, একটা কিছু না কইরা সাইরা দিমু? ওসমান তোতাকে ঠেলে দিয়ে বলে, তুই বাড়ি জাগা। তার ঝিমিয়ে পড়া রক্ত জেগে ওঠে। গা ঝাড়া দিয়ে সে বলে, হ চলো, রক্ত চুইসা খাইছে, হজম করতে দিব না, যা থাকে কপালে।